কয়জন আসছো? আচ্ছা, আমরা বিএলসিতে যাই। বিএলসিতে এখানে এতদিন আমরা যেটা শিখছিলাম এটা হচ্ছে মিড টার্ম সিলেবাস ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখানে আমাদের সব ডকুমেন্টগুলো ছিল। এখন আমরা ফাইনালের সিলেবাস এই সেকশনে চলে যাচ্ছি। এখানে দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে আমরা আজকে আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু রে অপটিক্স। ঠিক আছে, এখানে নোট আছে, স্লাইড আছে, আর বাকি ডকুমেন্টগুলো এখানে আছে। তো স্লাইড আর নোটে গেলে আমরা এই দুইটা পেজ পাবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি যে অপটিক্সটা আসলে কি। এখন এখানে আমরা কি কি পড়বো আজকে আমরা অপটিক্সটা কি সম্বন্ধে জানবো। তারপর একটা পদার্থ থেকে কি করে লাইট বের হয় সেটা শিখবো। তারপর লাইটের কয়টা থিওরি আছে সেটা শিখবো। রে অপটিক্স এটা শিখবো, এটা কি জিনিস, এবং এটা দিয়ে এটা ন্যাচারাল অপটিক্যাল ফেনোমেনা শিখবো, আর একটা হচ্ছে টেকনোলজি শিখবো। ঠিক আছে, এই কয়টা হচ্ছে এই সেকশনের আমাদের লেকচার প্ল্যান। এখন আমরা প্রথম সেকশনে যাই। তো এটা তাহলে কি, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তাই না? তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। এর আগে কিন্তু আমরা মিড টার্মে সিগন্যাল শিখে গেছি না। সিগন্যাল মানে কি, সিগন্যালের প্যারামিটার কি, এগুলো আমরা সব শিখে গেছি। তো সিগন্যালের কয়টা প্যারামিটার আছে আমি শিখছি বলো তো। একটা সিগন্যাল, সবচেয়ে সহজ সিগন্যালের নাম কি, একটা সাইন ওয়েভ না। সাইন ওয়েভের প্যারামিটার কয়টা খেয়াল আছে কারো? এটা একটা সাইন ওয়েভ না। সাইন ওয়েভের কি কি প্যারামিটার, কি কি মাপা যায়? ওয়াই অক্ষ বরাবর আমরা কি মাপতে পারি, এটার নাম কি? বিস্তার। হুম, বিস্তার না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড, হ্যাঁ বিস্তার। তারপরে এক্স অক্ষ বরাবর আমরা কি মাপতে পারি? ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আর কি? বেগ মাপা যায়, দশা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মাপা যায় না, ফেজ মাপা যায়। তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের অ্যামপ্লিটিউড ল্যামডা যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা মাপা যায়। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যামপ্লিটিউড মাপতে পারি, অ্যামপ্লিটিউড একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আর এক্স অক্ষ বরাবর আমরা ল্যামডা যেটা ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি, ফ্রিকোয়েন্সি মাপতে পারি, ফেজ মাপতে পারি না। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা এখন কথা বলবো। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা, তার মানে আমরা কিন্তু গত সিলেবাসে অসিলেশন অ্যান্ড ওয়েভে শিখছিলাম একটা ওয়েভ কয় প্রকার হতে পারে, 3 প্রকার। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা। আমি তোমাদেরকে ওই জিনিসটা দেখাই, তাহলে কন্টিনিউশনটা তোমরা পাবা যে আসলে কি, থেকে আমরা কোথায় আসছি। হ্যাঁ, এই যে এই নোটটা আমরা পড়ছিলাম না, এটা একটা সিগন্যাল, সিগন্যালের কোনটা অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। তাহলে দেখো ওয়েভ কয় প্রকার, মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর হচ্ছে কি ম্যাটার ওয়েভ। তাহলে মেকানিক্যাল ওয়েভ কয় প্রকার আমরা পড়ছিলাম, ট্রান্সভার্স ওয়েভ, যেটা যেদিকে তরঙ্গ যায় মিডিয়ামের কণাগুলো তার সাথে আড়াআড়ি কাঁপে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁপে না, এটাকে আমরা বলছিলাম ট্রান্সভার্স ওয়েভ। তারপর এনার্জি যেদিকে যায়, এনার্জি যেদিকে ট্রান্সফার হয় তার চেয়ে মিডিয়ামের কণাগুলো 90 ডিগ্রি আড়াআড়ি কাঁপে, এটাকে বলছেন ট্রান্সভার্স। ট্রান্সভার্স কি ধরনের ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ। তাহলে ওয়েভ কিন্তু 3 প্রকার দেখো, মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর হচ্ছে কি ম্যাটার ওয়েভ। মেকানিক্যাল ওয়েভটা 2 প্রকার, আন্তরঙ্গ দ্বিগল তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, মিডিয়ামের কণাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁপে, এনার্জি যেদিকে যায় তার সাথে। আরেকটা হচ্ছে আরেক ধরনের ওয়েভ হতে পারে
যেদিকে এনার্জি যায় তার সাথে মিডিয়াম কণাগুলো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁপবে, মানে যেদিকে যাবে এনার্জি পার্টিকেলগুলো ওই দিকেই কাঁপতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কিসের উদাহরণ? আমি যে কথা বলছি সাউন্ড ওয়েভের উদাহরণ। আর এটা কিসের উদাহরণ? লাইট কেমন করে যায়? লাইট এভাবে যায়। লাইট যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে তখন সেখানকার কণাগুলো এভাবে কাঁপবে। এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের নেচার। এখন আমরা যেটা করব দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাঝখানেরটা। আর এই ম্যাটার ওয়েভ আমরা দেখবো হচ্ছে ওই যে মডার্ন ফিজিক্সে, ঠিক আছে, আধুনিক বিজ্ঞানে। এইটা হচ্ছে আমরা এখন আছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু আমরা তখন পড়িনি, এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ব। এটা হচ্ছে আমাদের শুরু। এইটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা কি দিয়ে শুরু করি? ফ্রিকোয়েন্সি দিয়ে। ফ্রিকোয়েন্সি দেখো, তাহলে আমাদের পুরা সিস্টেমটাই কিন্তু ফ্রিকোয়েন্সি। আমাদের চোখ যেটা দেখে, আমাদের চোখ দেখছি এই ফ্রিকোয়েন্সিতে না, লাইট আমরা দেখতে পাই। আমরা কানে শুনছি কোথায়? এই যে AM AFM এই সব জায়গাগুলোতে আমরা শুনতে পাচ্ছি। আমাদের কান শুনছে ছোট ফ্রিকোয়েন্সিতে, যে ফ্রিকোয়েন্সি এদিকে লো, আর যত এদিকে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে এদিকে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। তাহলে দেখো পৃথিবীটা সব কিন্তু কি ফ্রিকোয়েন্সির খেলা। ফ্রিকোয়েন্সি বাড়ালে একরকম ঘটনা ঘটছে এক ফ্রিকোয়েন্সিতে, তারপরে আরো কমালে আরেক ধরনের ফ্রিকোয়েন্সি হচ্ছে, আরো বেশি বাড়ালে এক্স রে হচ্ছে, গামা রে হচ্ছে, তারপরে মহাজাগতিক রশ্মি কসমিক রে হচ্ছে না, এগুলো। তাহলে ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি এদিকে, এদিকে হাই ফ্রিকোয়েন্সি, আর লাইট আছে কোথায়? এখানে। তাহলে লাইট আমরা যে অপটিক্স পড়বো, এই অপটিক্সের যে লাইটের ফ্রিকোয়েন্সি এত, লাল থেকে বেগুনি এই ফ্রিকোয়েন্সি এই রিজিয়নও পড়বো, তার সাথে লাইটের ফ্রিকোয়েন্সির যে ছোট ফ্রিকোয়েন্সি সেটাও পড়বো, যেখানে আমরা রিমোট কন্ট্রোল ব্যবহার করি, এগুলো সব ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আবার লাইটের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেটা কি আল্ট্রাভায়োলেট। তাহলে অপটিক্স বলতে কিন্তু এই তিনটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা বুঝবো, ভিজিবল রেঞ্জ, ইনফ্রারেড রেঞ্জ, আর একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেঞ্জ। তোমরা যখন ওই যে ডিশ অ্যান্টিনায় চ্যানেলগুলো টিউন করো তখন একটা জিনিস খেয়াল করছো, ইউভি রিজিয়ন আসে, ইউভি খেয়াল করছো তখন আল্ট্রাভায়োলেট এটা আসে। হ্যাঁ, এটা হচ্ছে ওই রিজিয়ন। তার মানে আমরা যে সমস্ত ডিভাইসগুলো সাধারণত বানাই, অপটিক্যাল ডিভাইস, এগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জ শুধুমাত্র এই লাইটের এই 7টা ফ্রিকোয়েন্সি এইটার মধ্যে না, এটা বরং রিমোটে এই লাইটের ফ্রিকোয়েন্সি যে কম ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই রেঞ্জে পড়ে, আবার লাইটের ফ্রিকোয়েন্সি যে বেশি ফ্রিকোয়েন্সি পড়ে এটাও পড়ে। হ্যাঁ, তাহলে এই 3 রিজিয়ন মিলিয়ে এইটা হচ্ছে অপটিক্সের আন্ডারে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো আমরা শুনি কত ফ্রিকোয়েন্সি কানে, কে বলতে পারবা? চোখে দেখি কত ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, 20,000 হার্টজ থেকে 20 কিলো হার্টজ এই পর্যন্ত শুনি আমরা, না? কিন্তু কিন্তু কথা বলি আবার কত কত ফ্রিকোয়েন্সিতে। কথা যখন বলবো তখন কোন ফ্রিকোয়েন্সিতে? আমাদের হেয়ারিং হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। 20 কিলো হার্টজ হেয়ারিং, মানে কান কান এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। কিন্তু যখন কথা বলি তখন আবার কত কোন ফ্রিকোয়েন্সিতে বলি? ছেলেদের গলার ভয়েস চিকন না মোটা? মেয়েদের চেয়ে মোটা হয়। মোটা হয়। আর বাচ্চাদের? চিকন হয়। মেয়েদের চেয়ে চিকন না মোটা? মেয়েদের চেয়ে আরো চিকন। তার মানে বাচ্চাদের সবচেয়ে চিকন, তারপরে মেয়েদের, তারপরে ছেলেদের। তাহলে ফ্রিকোয়েন্সি কার বেশি হবে বলো তো? বাচ্চাদেরটা বেশি হবে না ছেলেদেরটা বেশি হবে? বাচ্চাদেরটা বেশি হবে, বাচ্চাদেরটা বেশি পরে হবে। মেয়েদেরটা, পরে ছেলেদেরটা। হ্যাঁ, তাহলে বাচ্চাদেরটা বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়বে না কমবে ছেলেদের চেয়ে? বাড়বে। এই বাড়বে? ফ্রিকোয়েন্সি বেশি মানে কি চেপে যাবে না? কোনটা ফ্রিকোয়েন্সি বেশি? এইটা ফ্রিকোয়েন্সি বেশি না এটা ফ্রিকোয়েন্সি বেশি? ফ্রিকোয়েন্সি যত কমবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে না? হ্যাঁ, যত কমবে তার মানে কমবে, এই যে কমছে এখানে
ছেলেদের ফ্রিকোয়েন্সিটা এই ধরনের, তাই না? আর বাচ্চাদের ফ্রিকোয়েন্সিটা এরকম। তরঙ্গ দৈর্ঘ্য কি কমে যাচ্ছে না? ফ্রিকোয়েন্সি বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, তাই না? এটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত কমবে। ছেলেদের ওই যে একটা ভোকাল কর্ড বেরোয় থাকে না সামনের দিকে উঁচু মতো গলায়, ওটাকে কি বলে? কণ্ঠনালী না কি বলে? সামনের দিকে উঁচু বেরোয় থাকে। বাচ্চাদের ওটা দেখা যায় গলার মধ্যে, ওটাকে কি বলে? উঁচু মতো হয়ে থাকে না? যাদের বেশি মোটা গলা তাদের ওটা অনেক উঁচু হয় না? লেন্থ, ভোকাল কর্ড লেন্থ বলে ওটাকে। ভোকাল ইংরেজি বলে ভোকাল কর্ড। তো এর লেন্থ যত বেশি হবে, মানে এটার উপর ডিপেন্ড করে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? বাচ্চাদের বা মেয়েদের কিন্তু এটা দেখবে না। হ্যাঁ, তো যা হোক, এখন তাহলে ফ্রিকোয়েন্সির সাথে সাথে দেখো কত কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা বুঝতে পারছি খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে আমরা কখনো টিভি দেখি, কখনো রেডিও শুনি, আরও ফ্রিকোয়েন্সি বাড়ালে টিভি দেখতে পাই, আরও ফ্রিকোয়েন্সি বাড়ালে সেল ফোনগুলো, এই যে বাংলা লিঙ্ক, তারপরে টেলিটক, এগুলো এক এক ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। প্রত্যেকটা টেকনোলজিতে কিন্তু দেখবা একটা ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করে দেওয়া আছে। যেমন ধরো ওই রেডিও 98.4 FM না, এটা বলি আমরা, ওটার সাথে কি বিবিসি বাংলার ফ্রিকোয়েন্সি এক? বিবিসি বাংলার ফ্রিকোয়েন্সি কত বলো তো? 100 মেগাহার্জ না? খেয়াল করছো? বিবিসি বাংলা 100 মেগাহার্জ, রেডিও 98.4 মেগাহার্জ, আরো অনেক ফ্রিকোয়েন্সি আছে না বিভিন্ন, প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে কথা বলে, যার কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি না। আবার এক্সরে মেশিন দেখো, এটা আরেকটা ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। আবার আলফা রে, গামা রে, এই যে অ্যাটম থেকে যেসব রশ্মিগুলো বেরোয় সেগুলো কিন্তু আবার আরেকটা ইয়েতে কাজ করছে। সূর্য রশ্মি আরেকটা ফ্রিকোয়েন্সি, এরকম বিভিন্ন ফ্রিকোয়েন্সি, সবকিছু অপটিক্স আন্ডারে। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা রেঞ্জ আমাদের অপটিক্স এর আন্ডারে, আর এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা এটা দেখে বুঝলাম যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ঘটনা ঘটে। আমাদের ব্রেন কিভাবে কাজ করে এই ফ্রিকোয়েন্সিতে না, একদম ছোট ফ্রিকোয়েন্সিতে, একদম 0 হার্টজ, অলমোস্ট 0 হার্টজ ইইজি করে না ব্রেনের ইইজি করে, সেগুলো করলে দেখা যায় যেখানে অলমোস্ট 0 হার্টজে কাজ করে। তাহলে এখন এই যে আমরা পড়বো শুধু, আমরা ইনফ্রারেডও পড়বো না, আলট্রারেডও পড়বো না, আমরা এখন লাইট পড়বো। হ্যাঁ, লাইটের যে নেচার সেটা আমরা পড়বো। লাইট কত ফ্রিকোয়েন্সিতে, লাইটের বিহেভিয়ার কেমন। তাহলে লাইট হচ্ছে কি ধরনের নেচারের, এর ওয়েভ নেচারও আছে, এ কখনো ওয়েভ, এ কখনো পার্টিকেল। ঠিক আছে? এটা আমরা পরে পড়বো, কিন্তু এখন জেনে রাখো যে লাইটের দুইটা চেহারা আছে, কখনো সে তরঙ্গ, কখনো সে পার্টিকেল। লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। ন্যানোমিটার 10⁻⁹ মিটার। হ্যাঁ, এ কিভাবে বিহেভ করবে? হচ্ছে রিফ্র্যাকশন করতে পারে, রিফ্লেকশন করতে পারে, পোলারাইজেশন করবে, এগুলো লাইটের প্রপার্টি। ঠিক আছে? এখন আমরা দেখি লাইট আসলে পদার্থ থেকে কি করে বের হয়। একদম অরিজিন লাইট, এটা অনেক সময় পরীক্ষা আসে এই কোশ্চেনটা। লাইট পদার্থ থেকে কি করে বের হয়? এটা কি জিনিস, কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? তারা। না, তারা না, এটা যে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রন। না, এটা কিসের ছবি? অ্যাটম। এটা দেখে মনে হচ্ছে তারার মতো না, যে সূর্য চারপাশে বিভিন্ন ঘটছে, কিন্তু আসলে এটা অ্যাটম। ইলেকট্রনের শক্তি বিকিরণ করে, সেই টাইমে হ্যাঁ, হচ্ছে ওই আলো বের হয় ওইটার আলো ছবি। বের হয়, হ্যাঁ, এটা একটা অ্যাটমের ছবি। তাহলে আমরা এখন কি শিখছি? এখানে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষা থেকে? ছোট প্রশ্ন আসতে পারে যে একটা পদার্থ থেকে কি করে আলো বের হয়, হাউ লাইট ইজ এমিটেড ফ্রম ম্যাটার। তাহলে পদার্থ থেকে আলো বের করতে গেলে আমরা অ্যাটমিক লেভেলে এখন দেখছি অ্যাটমের মধ্যে কি আছে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে। তাহলে 1 নাম্বার স্টেপ দেখো, 3টা স্টেপে পদার্থ থেকে আলো বের হয়। প্রথমটা কি, যে আলোকে এনার্জি দিতে হবে।
এই যে এনার্জি, এনার্জি হতে হবে তুমি এটাকে অপটিক্যাল ফর্মে দিতে পারো, এটাকে ইলেকট্রিক্যাল ফর্মে দিতে পারো, বিভিন্ন থার্মাল ফর্মে দিতে পারো, বিভিন্ন ফর্মে এনার্জি দিতে হবে। তাহলে এক নম্বর স্টেপ হচ্ছে এনার্জি দেওয়া। আচ্ছা, এনার্জি দিল, দিয়ে উদ্দেশ্য কি, যে এই যে সর্ববহিস্থ স্তর যেটা ভ্যালেন্স ব্যান্ড বলে, বাংলায় কি বলে আমি জানি না, বাংলায় কি বলে, একটা অ্যাটমের যেমন সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে, একটা থাকে না, এই জন্য সোডিয়ামের যোজনী 1। এখানে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাটমটার যোজনী কত, এটা সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে, ম্যাম দুইটা, এটা কি হাই না একটাই, এখানে একটাই না, এটা একটাই আমরা দেখতে পাচ্ছি। আর এই ইলেকট্রনটা এখানে আবার এখান থেকে এখানে ব্যাক করছে, তার মানে ওই ইলেকট্রনটা একবার উপরে উঠছে আবার নিচে নামছে। এই অ্যাটমটাকে আমরা একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি না। তাহলে এইটাকে কি বলে, সর্ববহিস্থ স্তর, ইংরেজিতে বলে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড, এটা খুব মনে রাখবা, কারণ আমরা এখন যা পড়বো সবকিছু নিয়ে সব ভ্যালেন্স ব্যান্ড নিয়ে কথা বলবো। এই ভিতরের ব্যান্ডগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, একটা অ্যাটমের মধ্যে অনেক কটা ব্যান্ড থাকতে পারে, তাই না, এরপরে 3টা 4টা, প্রথম ব্যান্ডে 2টা থাকে, তারপরে 8টা থাকে, এরকম করে স্তরে স্তরে ইলেকট্রন থাকে না থাকে। তো এই যে ইলেকট্রনটা, আমরা সর্ববহিস্থ স্তর নিয়ে কথা বলছি এখন, যে আসলে কি হয়। এই ব্যান্ডটার নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এই এখান থেকে এনার্জি নিয়ে এই ইলেকট্রনটা কোথায় যেতে পারবে, কন্ডাকশন ব্যান্ডে, মানে এরপরে যেখানে, মানে এই মাঝখানে কোথাও থাকতে পারবে না, হয় এই ব্যান্ডে থাকতে হবে, তা না হলে এই ব্যান্ডে থাকতে হবে। তো এই ব্যান্ডটাকে বলে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই দুটো নাম মনে রাখবা, একটা অ্যাটমের সর্ববৃহৎ স্তরে যে ব্যান্ডটায় ইলেকট্রন থাকে তার নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এবং ভ্যালেন্স ব্যান্ডে যদি এনার্জি দিয়ে এই অ্যাটমটা ইলেকট্রন এনার্জাইজড হয়, তাহলে পরের স্তরে যেটা যাবে সেটার নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো দেখো, প্রথমে তাহলে কি করতে হবে, 1 নম্বর ধাপ হচ্ছে এনার্জি দিতে হবে। কেন এনার্জি দিতে হবে, এই ইলেকট্রনটাকে পরের ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে উঠাতে হবে। আচ্ছা, উঠালাম, তাহলে ইলেকট্রন দিলাম, দেওয়ার পরে কি হলো, এনার্জি দেওয়ার পরে এই ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, লাল হয়ে আছে না, তার এনার্জি অনেক বেশি। এই এই অরবিটে থাকতে গেলে, এই কক্ষপথে থাকতে গেলে তাকে এই এনার্জি নিয়ে থাকতে পারে। কিন্তু 2 নম্বর ধাপ হচ্ছে যে এই ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডে উঠে গেল, এখন এখানে কিন্তু সে বেশিক্ষণ থাকতে পারবে না। হ্যাঁ, কিছুক্ষণ পরে সে কি করবে, 3 নম্বর স্টেপ, এখানে আবার তার ভ্যালেন্স ব্যান্ডে ব্যাক করবে, লাফিয়ে পড়বে। তখন কিন্তু এই এনার্জিটা সে ছেড়ে দিবে, যে এনার্জিটা নিয়ে সে উঠেছিল। তাহলে সেটা কত, ই ইকুয়াল দেখো এইচ নিউ নট, হ্যাঁ, বা এইচ এফ। এই যে এনার্জিটা ছাড়লো, এটার ফ্রিকোয়েন্সি যদি ওই যে 400 থেকে 900 ন্যানোমিটার হয়, বা লাইটের ফ্রিকোয়েন্সি হবে, তাহলে আমরা কি করব, আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই যে এই 3 পদ্ধতির মাধ্যমে একটা পদার্থ থেকে আলো বের হয়, এটা বোঝা গেছে। তাহলে পরীক্ষা আসলে একটা অ্যাটম আঁকাতে হবে, এখানে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ লিখতে হবে, দিয়ে এই 3টা সেন্টেন্স তোমাকে লিখে দিতে হবে বুঝিয়ে। এটা একটা শর্ট কোশ্চেন আমরা পড়লাম। এটা সবার কাছে ক্লিয়ার না, কারো বুঝতে বাকি আছে এই জিনিসটা? এই গোড়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে পুরো চ্যাপ্টারটা আমাদের দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা তাহলে আমাদের তাহলে এইটা কিন্তু আমরা তো এখানে স্লাইড আকারে দেখছি, আর এখানে আমাদের নোট আছে। হ্যাঁ, এই যে আমরা যেটা পড়লাম, দেখো অপটিক্স, অপটিক্স কাকে বলে। এখন তাহলে অপটিক্স কাকে বলে বলো তো, আমরা মেকানিক্স কাকে বলে এর আগে শিখেছি, তারপরে আর কি শিখছি, অসিলেশন কি ওটা শিখছি। এখন অপটিক্স কাকে বলে, আলোকবিদ্যা কাকে বলে, আমরা কি পড়ছি, গতিবিদ্যা পড়ছি এর আগে না, তরঙ্গবিদ্যা পড়ছি। এখন বলো আলোকবিদ্যা কাকে বলে, তাহলে কি মনে হয়, যে কোনো বিদ্যা বলতে কি বুঝি? ম্যাম যেখানে আলোর মানে হচ্ছে প্রকৃতি, আচরণ আর প্রভাব নিয়ে আলোচনা করা হয়, মানে হ্যাঁ, আলোর সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা যেখানে পড়বো সেটাই তো অপটিক্স। না সেটাই তো অপটিক্স, কিন্তু আমি একটা ডেফিনিশন দিছি, এটা তোমাদের কেন আমার ভালো লাগছে না?
আমি কিন্তু অনেক বুদ্ধি করে একটা ডেফিনেশন বানাইছিলাম, যেটা যে কোনো আলোকবিদ্যা, গতিবিদ্যা, তাপবিদ্যা, শব্দবিদ্যায় অ্যাপ্লাই করতে পারে। সেটা কেন মাথায় আসছে না কারো? যে বিদ্যায় আলো বেশি সে আলো বিদ্যা। যে বিদ্যায় কি বেশি? আলো বেশি। কি বললাম মোস্তফা? এটা না? আমি তোমাদের ক্লাসে কতবার বলছি না, কারো মনে আছে? কারো মনে নেই? মিস রোজার সময় তো মুখে আসতেছে না, পেটে আছে। যাদের মুখে রোজার সময় আসে না তাদের অন্য সময় তো আসবেই না। যারা আল্লাহর রহমতের না, যাদের ওই সময় রহমত না থাকে তাদের সারা বছরের রহমত থাকবে না। কথা বুঝছো? এই কারো মনে নেই গতিবিদ্যা কাকে বলে, স্তরক বিদ্যা কাকে বলে? মনে নেই? যে কোনো বিদ্যা কাকে বলে? ম্যাম ওই তো মানে যেখানে আমরা আলো নিয়ে আলোচনা মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা করব, তারপরে সেই তার বাস্তবে যে মানে ব্যবহারটা, মানে বাস্তব আলোচনা তো করবোই, আলোচনা করবো বলেই তো বিদ্যা আছে। কিভাবে আমি টেকনিকটা ম্যাম আলো বিদ্যা হচ্ছে আলো সিঙ্গেল মাধ্যমে চললে যে একটা ইয়া দিবে, আবার একটা মাধ্যমে দেন দুইজনে মিলেমিশে আরেকটা ইয়া করবে। হ্যাঁ এটা হ্যাঁ মিস, এটা কইতে দিছিলাম। আলো যখন একা যাবে, মনে নাই এটা? হ্যাঁ 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 মনে তো পড়ছে। তাহলে কেন এটা মনে থাকছে না? এটা যে কোনো বিদ্যায় ফিট করবে না, বলো তো এবার। ইরাবতী যখন একা রুমে থাকে, ইরাবতীর ব্যবহার কি একরকম থাকবে? উপরে এক থাকবে, বাইরে আরেকটা থাকবে। হ্যাঁ, ইরাবতী যখন একা থাকবে রুমে, তখন ইরাবতীর ব্যবহার কিন্তু একরকম হবে। ইরাবতীর মধ্যে যদি আরেকটা, এখন রুমে আরেকটা মানুষ ঢুকে, তখন ইরাবতী ওর সাথে কথা বলবে, মারামারি করবে, ঝগড়া করবে, বন্ধুত্ব হবে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে না? জি মিস, চেঞ্জ হবে। ম্যাম হ্যাঁ, তাহলে আলোও তাই। যে কোনো, ওই যে আলোক বিদ্যা বলছি, মানে আলো ম্যাম যখন আলো যখন মানে কোনো একটা মাধ্যমে একা থাকবে তখন হ্যাঁ একজন আচরণ করবে, যখন অন্য কোনো মাধ্যমের সংস্পর্শে আসবে হুম বা আলো যদি এখন মানে আর এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে তখন আরেক ধরনের আচরণ করবে। আর মানে বস্তু ওই আলোটা যখন কার্যক্রম হবে বা টেকনোলজি আমরা নিয়ে আসবো তখন এক ধরনের আচরণ করবে। এটাই অপটিক্সের আলোচনা। তার ঠিক মানে বলেছে, ঠিক আলো বলেছে। যখন একা যায় তার বিহেভিয়ার একরকম হবে, আর আলো যখন আরেকটা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসবে তখন তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আলোর একা বিহেভিয়ার, একা জেলে তার বিহেভিয়ার কেমন হয়, আর আরেকটা বস্তু আসলে তখন বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে পরিবর্তন, এই যে প্রত্যেকটা স্তরে স্তরে তাদের যে বিহেভিয়ারের চেঞ্জ, সিঙ্গেল থাকলে কেমন, মাল্টিপল থাকলে কেমন, এটাই হচ্ছে আলোকবিদ্যা। তার মানে ফিজিক্স আমরা কি শিখি? যে কোনো একটা বস্তুর বিহেভিয়ার কেমন। কথা বুঝতে পারছো? এটা যখন তুমি যখন যে কোনো বিদ্যায় ফিট করো, তুমি বলতে পারবে এই ডেফিনেশনটা। যেমন তাপবিদ্যা, শব্দবিদ্যা, শব্দ যখন একা যায় তখন সে একা যাবে, তার গতিগত হবে 330 মিটার/সেকেন্ড, সে এইভাবে যাবে, ওভাবে যাবে। কিন্তু যখন আরেকটা মিডিয়ামের বাউন্ডারিতে আসবে তখন কি হবে? শব্দ কি সোজা চলে যাবে, নাকি সে প্রতিফলিত প্রতিসরিত অনেক ধরনের হবে? চেঞ্জ হয়ে যাবে না? তার বিহেভিয়ারটা চেঞ্জ হবে। এগুলো স্টাডি করা এবং এইগুলো বিহেভিয়ার দেখে সেটাকে একটা ফর্মুলায় নিয়ে এসে, তাকে একটা গাঁথুনিতে নিয়ে এসে এগুলো ব্যবহার করে টেকনোলজি তৈরি করা, এটাই হচ্ছে অপটিক্স। তার মানে অপটিক্স মানে কি? তাপবিদ্যা, গতিবিদ্যা মানে কি? এই যে আমাদের প্রকৃতিতে আলো আছে, আলোটা কিভাবে বিহেভ করছে, একা থাকলে কেমন করে বিহেভ করছে, দোকা থাকলে কেমন করে বিহেভ করছে, তিকলা থাকলে কেমন করে বিহেভ করছে, সেটা বুঝলাম যে হ্যাঁ এইভাবে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এগুলো সব হচ্ছে, হয়ে এটা দিয়ে কি বানাতে হবে? টেকনোলজি। কথা বুঝতে পারছো? তার মানে ফিজিক্স কোন কোশ্চেনের আনসার আমরা পড়ি? ওয়াই না? শুধু ওয়াই পড়লে হবে না, ওয়াই দিয়ে আমাদের কি বানাতে হবে? টেকনোলজি বানাতে হবে। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে অপটিক্স। তাহলে আমরা এই
অপটিক্সে তাহলে আসে অপটিক্স মানে কি, এই কথাটা বলবো যে লাইটের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার একটা সিঙ্গেল ওয়েভের প্লাস এ তখন অন্য আরেকটা মাধ্যমের সাথে যখন রিয়াক্ট করছে অন্য একটা বস্তুর সাথে তার বিহেভিয়ার, এবং এই বিহেভিয়ারটা শুধু যে অপটিক্সে লাইট এটুকুই না, লাইটে যেটা কভার করা হয় ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেট, এই কথাটা তোমাকে বলতে হবে। ভিজিবল, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, এই কথাটা তোমাকে বলতে হবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো ফিজিক্স আমাদের কি বলতে শেখায়, সে তার নিজের ডেফিনেশন দিল, ডেফিনেশন দিয়ে সংজ্ঞা দিয়ে কিন্তু সে তার পরিধি কতটুকু সেটাও বলে দিল, তাই না? তারপরে আবার কি বলছে, Yes, আলো ma'am. আবার কোন ধরনের ওয়েভ? আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আলো। ওয়েভ কয় প্রকার হয় আমরা দেখছি, মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর কি ম্যাটার ওয়েভ। আবার লাইট আবার কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, এটাও বলে দিতে হবে তোমাকে। তার মানে একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা দিতে গেলে, এটা পূর্ণতা আনতে গেলে তোমাকে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া লাগবে। আর বেসিক কি আমি বলেছি, ছবি যদি থাকে ছবি, সংজ্ঞা যদি থাকে সে সংজ্ঞা, ইকুয়েশন যদি থাকে ইকুয়েশন, আর তার সাথে কি অ্যাপ্লিকেশন একটা, না? একটা জিনিস কমপ্লিট, একটা জিনিসকে সংজ্ঞার মধ্যে সংজ্ঞাটা এমন হতে হবে যেন ওই সংজ্ঞাটা শুনলে একটা সেন্টেন্স হতে হবে, এবং ওর মধ্যে দিয়ে মানুষকে তোমাকে এমন ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে ওটা দিয়ে সম্পূর্ণ বর্ণনা তোমাকে দিতে হবে। এই জন্য সংজ্ঞা কখনো 2 লাইনের হয় না, 2 সেন্টেন্সের হয় না, 1 সেন্টেন্স। সংজ্ঞা মানে 1 সেন্টেন্স। তার মানে তোমার ব্রেনটাকে তুমি এমন ভাবে ট্রেনিং দিতে হবে যে যে কোনো জিনিস, যে কোনো নতুন জিনিস দেখলে তোমাকে অল্প কিছু শব্দ দিয়ে একটা ট্যাবলেটের মতো, বলি না আমি সবসময়, যে একটা ক্যাপসুলের মতো ওষুধ, যে ছোট্ট একটা জিনিস খেলা তোমার ভিতরে অনেক কিছু রোগ ব্যাধি কন্ট্রোল হয়ে আসলো। এই জন্য সংজ্ঞাটা একটা ছোট্ট করে একটা কথা বলা যেটা মানুষের মন ছুঁয়ে যাবে, মানুষের মনে ধরবে, একটা জিনিস সম্বন্ধে বর্ণনা খুব হাইলি কম্প্যাক্ট, এরকম ওয়ার্ডিং চুজ করে তোমাকে সেটা ডেসক্রাইব করা শেখানো। এই যে তোমরা বারবার বলছো আলোচনা করা হয়, যে সব আলোচনার কিছু নাই এখানে, তোমাকে কম্প্যাক্ট একটা সামারি করতে হবে। কথা বলছো, এমন ভাবে সামারি করে দিতে হবে যে এটাই আলোচনার সূত্রপাত করবে। কথা বুঝতে পারছো? তার মানে ওয়ার্ড চুজিং, তোমাকে জিনিস সেন্টেন্স কনস্ট্রাকশন, একটা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপটিক্সের সংজ্ঞা আমরা শিখলাম, এই একটা সংজ্ঞা দিয়েই এই ফর্মুলাটা যদি তুমি শিখে ফেলো, তুমি অনেক কিছু দেখবে বর্ণনা করতে পারবে। পৃথিবীতে খুব কম জিনিস আছে। ফিজিক্স কি শেখায়? প্রথম দিন আমরা বলছি যে ফিজিক্স শেখায় যে পৃথিবীতে সবকিছু একটা জিনিস থেকে তৈরি। তাহলে ইউনিফিকেশন, এটাকে বলে ইউনিফিকেশন। তার মানে এমন একটা জিনিস শিখবো, এই জিনিসটা আরেকটার সাথে রিলেটেড, ওই জিনিসটা আবার আরেকটার সাথে রিলেটেড, অরিজিন কিন্তু একটাই। ঠিক আছে? এইভাবে। তাহলে আমরা কিন্তু এই নোট থেকে পড়ছি। আবার লাইট কি দেখো, অপটিক্স শিখলাম, এখান থেকে আবার লাইটে চলে আসলাম। হ্যাঁ, অপটিক্স মানে কি, লাইট, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, তিনটা জিনিস নিয়ে অপটিক্স করতে। এখন আমরা কোথায় আছি, লাইট, এটা শিখছি। কি দেখো লাইট কি, লাইট এক ধরনের এনার্জি, এর কত স্পিডে ট্রাভেল করে, সোজা পথে যায়, এত কিলোমিটার পার সেকেন্ড যায়। হ্যাঁ, এটা কিন্তু লাইট একা যাচ্ছে, এখন কিন্তু কোনো সাথে ইন্টারাক্ট করেনি। এটা লাইটের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার আমরা দেখছি। ভ্যাকুমে তার স্পিড কত, এটা পৃথিবী ঘুরতে কত সেকেন্ড সময় নেয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে লাইটের সংজ্ঞা। আচ্ছা গেল। এখন অপটিক্স পড়ে আমরা কি বুঝবো? অপটিক্স পড়লে আমরা বুঝতে পারবো রেনবো কি করে তৈরি হয়, অপটিক্যাল ফাইবার কি করে কাজ করে, চোখে যে লেজার দিচ্ছি, চোখ কি করে কাজ করে, লেজার রশ্মিতে চোখ অপারেশন করে কি করে, এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পাতা পড়ে কি করে, এইগুলো দিয়ে আমরা অপটিক্স পড়লে আমাদের এই সব নলেজগুলো আমরা কভার দেব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি অপটিক্সের অরিজিন। তারপরে এখন আমরা এইটুকুই শিখবো শুধু যে অপটিক্স আসলে কয় প্রকার। 4 প্রকার। এখন আমরা দেখে দিচ্ছি জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স। আপাতত এই 2 প্রকার শিখে, আর বাকি 2 প্রকারটা পরে, ওটা আমাদের সিলেবাস, আমরা এত পড়বো না। তাহলে এখন আমরা দেখি যে এইটুকু পরে আমাদের শেষ, যে অপটিক্স কয় প্রকার। তাহলে লাইট, এই যে লাইট যে থিওরি, এখন লাইটকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কয়ভাবে প্রকাশ করছে। হ্যাঁ, তো নিউটন লাইটকে কিভাবে দেখছে সেটার একটা থিওরি দিছে, সেটা বলছে কর্পাসকুলার থিওরি অফ লাইট। এটা 17 সালে দিছে। হ্যাঁ,
আবার হাইগেন এসে বললো যে নিউটন যেটা বলছে সেটা ঠিক না। হ্যাঁ, লাইট যে সোজা পথে চলে এটা ঠিক না, লাইট হচ্ছে ওয়েভ, ব্যাকা পথে চলে। এই 17th সেঞ্চুরিতে আবার হাইগেন এই তত্ত্বটা দিল। তারপরে ম্যাক্সওয়েল আসলো, ম্যাক্সওয়েল এসে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিল, তারপরে আসলো আইনস্টাইন। এই যে চারটা থিওরি, কর্পাসকুলার থিওরি, ওয়েভ থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি আর কোয়ান্টাম থিওরি, এই চারটা থিওরি হচ্ছে লাইটের আছে। আরো অনেক বিজ্ঞানী অনেকভাবে থিওরি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে তোমার একদম আপডেটেড ফর্ম। এই চারটা হচ্ছে তোমার সর্বজন স্বীকৃত, মানে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে। তাহলে কর্পাসকুলার থিওরি, ওয়েভ থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, কোয়ান্টাম থিওরি। এখন আমরা দেখি কর্পাসকুলার থিওরি কি, এটা কে দিচ্ছে? নিউটন। নিউটন বলছে লাইট সোজা পথে যায়, হ্যাঁ, এবং এটা একটা পার্টিকেল, স্ট্রেট লাইন সোজা পথে যায়, এটা একটা পার্টিকেল, এবং এটার ফলে কি ঘটায়? রিফ্লেকশন এবং রিফ্রাকশন। তাহলে দেখো লাইট কিন্তু সোজা পথে যাচ্ছে, কিন্তু বিভিন্ন সাইজের পার্টিকেল, না, বিভিন্ন মানে পার্টিকেলগুলো সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নিউটন যেটা বললো যে হলুদ লাইটের পার্টিকেলের সাইজ একরকম, সবুজ লাইটের একরকম, মানে লাল লাইটের একরকম, পার্টিকেলের সাইজ বড় ছোট এরকম হতে পারে। নীল লাইটের একই রকম আরেকটা সাইজ হবে। তার মানে সাইজ অনুযায়ী, পার্টিকুলার সাইজ অনুযায়ী বোঝা যাবে যে এটা নীল, লাল, হলুদ না সবুজ। এটা হচ্ছে নিউটনের কথা। তা নিউটনের এই সূত্র দিয়ে লাইটের যে প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুটা ঘটনা বর্ণনা করা যায়। হ্যাঁ, ব্যতিচার বা ওই যে পোলারাইজেশন, এগুলো কিন্তু বর্ণনা করা যায় না। এটা যদি বর্ণনা করা যায় না, হাইগেন যখন আসলে, হাইগেন যখন লাইট নিয়ে আলোচনা করছিল, সে গবেষণা করছিল, তখন দেখে যে নিউটন যেটা বলে গেছে লাইট সোজা পথে যায়, আসলে তো তা না। কারণ লাইট যখন ছোট্ট চিকন একটা ছিদ্রের মধ্যে দিয়ে যায়, লাইটটা সোজা পথে যাচ্ছে না, আমরা দেখছি কি করছে, বেঁকে যাচ্ছে, এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে বেঁকে যাচ্ছে, না, এবং এই ফুটা যত চিকন হবে লাইট কিন্তু আরো বেঁকে যাবে, আরো বেশি বেঁকে যাবে। এই জন্য সে বললো যে লাইট সোজা পথে যায় না, লাইট ব্যাকা পথে যায়, লাইট একটা ওয়েভ। ঠিক আছে, প্রথম এই ধারণা দিল। আবার ম্যাক্সওয়েল আসলো, ম্যাক্সওয়েল এসে কি বললো যে না, ও যেটা বলেছে কি বলে, হাইগেন যেটা বলেছে লাইট একটা ওয়েভ, লাইট আসলে একটা ওয়েভ না, দুইটা ওয়েভ। একদিকে হচ্ছে ইলেকট্রিক নেচার আছে, আবার এটার ম্যাগনেটিক নেচার আছে। হ্যাঁ, দুইটা ওয়েভের সমষ্টি। এটা বললো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। এটা কার? এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের। আইনস্টাইন এসে বললো যে না, ওই নিউটন যেটা বলছে, হাইগেন যেটা বলছে, আইনস্টাইন, ম্যাক্সওয়েল সবই ঠিক। কখনো লাইট পার্টিকেল, কখনো লাইট ওয়েভ। এই যে এখন দেখো ওয়েভ, হ্যাঁ, যখন এনার্জি ছেড়ে দিবে, ও যখন অরবিটে আছে তখন সে পার্টিকেল, কিন্তু সে যখন সে যাবে তখন সে কিন্তু কি হিসেবে যাবে? ওয়েভ। তখন তার ওয়েভ নেচারটা তুমি দেখতে পাবে, এখানে কিন্তু তুমি পার্টিকেল নেচার দেখতে পাবে না। হ্যাঁ, তাহলে এই চারটা থিওরি আমরা পড়বো, ঠিক আছে? তাহলে দেখো এই চারটা যে থিওরি পড়বো, এই চারটা থিওরি কোথায় কোথায় কাজে লাগে, এটা অনেক সময় পরীক্ষা আসে। ঠিক আছে, যে লাইটের থিওরি কয়টা? এই চারটা থিওরি। আর লাইটের ঘটনা কয়টা? ওই যে বললাম যে একাধিক লাইট যখন একা যায় তখন তার বিহেভিয়ার কেমন, আর লাইট যখন অন্য একটা বস্তুর সাথে বিহেভ করে, ইন্টারাক্ট করে, তখন এই কয়টা ঘটনা ঘটতে পারে: রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই যে ইন্টারফারেন্স, ব্যতিচার, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ফটোইলেকট্রিক ইফেক্ট, ডিফিউশন, অনেক ঘটনা। তার মধ্যে এই কয়টা আমরা পড়বো, ঠিক আছে? এর মধ্যে দেখো নিউটনের সূত্রটা মাত্র দুইটা ঘটনাকে বর্ণনা করতে পারে, এইগুলো কিন্তু পারে না। ব্যতিচার কেমন করে হয়? পারে না। হাইগেনের ওয়েভ থিওরি এই চারটা ঘটনা বর্ণনা করতে পারে, এই দুইটা পারে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি সবগুলোই পারে, ফটো ইলেকট্রিক ইফেক্টটা পারে না। আর কোয়ান্টাম থিওরি আইনস্টাইনের সবগুলোই পারে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আর এর পরের দিন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে রে অপটিক্স, ঠিক আছে? ইয়েস মিস। তাহলে বোঝা গেছে? তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। বসে আছি ওই জন্য।
Anika, Present, ma'am. Kaushik, Present, ma'am. Najim, Noman, Wazi,